অনলাইনে প্রোডাক্ট সেল কিভাবে করব? দেখুন, আপনি যদি অ্যামাজনের থ্রু থেকে প্রোডাক্ট সেল করতে যান না, সবার প্রথমে আপনাকে একটা সেলার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আপনাকে একটা সেলার অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তারপরে কিন্তু আপনি অনলাইন ফ্লিপকার্টের থ্রু থেকে প্রোডাক্ট সেল করতে পারবেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, সেলার অ্যাকাউন্ট তৈরি করতে কি কোনো টাকা খরচা হয়? আমি বলছি, সেলার অ্যাকাউন্ট তৈরি করার জন্য কোনো টাকা খরচা হয় না। অর্থাৎ যত ই কমার্স কোম্পানি আছে, অ্যামাজন, ফ্লিপকার্ট, ইবে, মিন্ত্রা, পেটিএম, স্ন্যাপডিল, বিগ বাস্কেট, গ্রোফার্স, এইসব কোম্পানিতে সেলার অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে কোনো রকমের কোনো টাকা পয়সা খরচা করতে হবে না। তারপরের প্রশ্ন হচ্ছে, সেলার অ্যাকাউন্ট তৈরি করার জন্য কি কি ডকুমেন্টস লাগে? একটা সময় অনেক বেশি ডকুমেন্টস লাগতো, বাট আজকের দিনে বেশি ডকুমেন্টস লাগেই না। শুধুমাত্র জিএসটি লাগবে, একটা ফোন নাম্বার লাগবে, একটা ইমেল আইডি লাগবে এবং ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে। এই চারটে ডকুমেন্টস হলেই কিন্তু আপনি একটা অনলাইনে সেলার অ্যাকাউন্ট তৈরি করতে পারছেন। তারপরের প্রশ্ন হচ্ছে, কি ধরনের জিএসটি রেজিস্ট্রেশন করা উচিত? কি ধরনের জিএসটি? আমি বলবো রেগুলার জিএসটি আপনাকে রেজিস্ট্রেশন করা উচিত। রেগুলার জিএসটি, দেখুন, রেগুলার জিএসটি আপনার রেজিস্ট্রেশন করলে পরবর্তীকালে আপনাদের জন্যই সুবিধা হবে। তারপরের প্রশ্ন হচ্ছে, জিএসটি কিভাবে রেজিস্ট্রেশন করব? জিএসটি রেজিস্ট্রেশন করার জন্য গভর্নমেন্টের সাইট রয়েছে, আপনি নিজেও গিয়ে ওই সাইটে লগ ইন করে জিএসটির জন্য অ্যাপ্লাই করতে পারেন। জিএসটি রেজিস্ট্রেশনের জন্য কোনো টাকা লাগে না, বাট আপনি যদি নিজে না পারেন তাহলে কিন্তু ট্রাই করবেন না। আমি বলবো, আপনি চাইলে কোনো চার্টার্ড অ্যাকাউন্ট, কোনো সিএকে দিয়ে বা কোনো প্রফেশনাল লোককে দিয়ে এই কাজটা করিয়ে নিতে পারেন। একান্তই যদি আপনাদের কাছে কেউ না থাকে, আপনি নিচের নাম্বারে আমাদের অফিসে ফোন করে আপনি জিএসটির জন্য কিন্তু বলতে পারেন। আমাদের অফিস থেকেও কিন্তু জিএসটি রেজিস্ট্রেশন করে দেওয়া হয়। তারপরের প্রশ্ন হচ্ছে, প্রোডাক্ট না বিক্রি হলেও কি জিএসটি জমা দিতে হয়? ইয়েস, আপনার যদি প্রোডাক্ট বিক্রি নাও হয়, তবু আপনি মাসে মাসে একটা জিএসটি রিটার্ন কিন্তু ভরতে হবে। সেটা নীল রিটার্ন ভরবেন, কোনো টাকা আপনাকে জমা দিতে হবে না, নীল রিটার্ন করে আপনাকে জিএসটি ভরতে হবে। তারপরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন হচ্ছে, জিএসটির জন্য মাসে কত টাকা খরচা হয়? দেখুন, এক একটা প্রফেশনাল লোক এক এক রকম টাকা নিয়ে নেয়। কেউ আসে মাসে 2000 টাকাও নেয়, কেউ 500 টাকা নেয়, কেউ 300 টাকা নেয়, কেউ 400 টাকা নেয়, কেউ 600 টাকা নেয়। বাট আপনার প্রাথমিক অবস্থা, আপনি যেহেতু ব্যবসা শুরু করছেন, এই অবস্থায় আপনাকে প্রত্যেক মাসে 400 থেকে 700 টাকার মতো আপনার প্রত্যেক মাসে আই থিঙ্ক খরচা হতে পারে। তারপরে 8 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রোডাক্ট কিভাবে লিস্ট করব? আপনি যখন সেলার অ্যাকাউন্ট ওপেন করে যাবেন, ওপেন হয়ে যাবে সেলার অ্যাকাউন্ট, তখনই দেখবেন নিউ লিস্টিং বলে একটা অপশান আছে, সেখানে গিয়ে আপনি আপনার প্রোডাক্ট লিস্ট করতে পারবেন। তারপরের প্রশ্ন হচ্ছে, কমিশন কত পার্সেন্ট লাগে? অর্থাৎ কোম্পানিরা কত পার্সেন্ট কমিশন নিয়ে নেয়? আজকে অ্যামাজন, ফ্লিপকার্ট কত পার্সেন্ট কমিশন নেয়? দেখুন, এই কমিশন কিন্তু ডিপেন্ড করে প্রোডাক্টের উপরে। আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের কত পার্সেন্ট, এটাকে বলা হয় রেফারেন্স কমিশন। এই কমিশন নিয়ে আমি রিসেন্ট একটা ভিডিও তৈরি করছি, সেই ভিডিওতে আপনি ডিটেলস দেখতে পারেন। তবুও বলবো, 2-3টে কমিশন যেরকম ফিক্স থাকে, রেফারেন্স কমিশন, ক্লোজিং কমিশন এবং শিপিং কমিশন, তো এটা ডিপেন্ড করে কোম্পানির উপরে। তারপরের প্রশ্ন হচ্ছে, 10 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রোডাক্ট কিভাবে ডেলিভারি করব? প্রোডাক্ট কিভাবে ডেলিভারি করব? দেখুন, আপনি নিজেও প্রোডাক্ট ডেলিভারি করতে পারেন, এছাড়া কোম্পানির লোককে দিয়েও প্রোডাক্ট ডেলিভারি করাতে পারেন। আজকে অ্যামাজন, ফ্লিপকার্টের কোম্পানির লোকেরা নিজেরাই আপনার প্রোডাক্ট যখন সেল হবে, অর্ডার যখন আসবে না, তখন আপনি প্যাকিং করে রাখবেন, আপনার বাড়ি থেকে এসে কোম্পানির লোক এসে কিন্তু প্রোডাক্টটা নিয়ে যাবে। অর্থাৎ কোম্পানির লোকেই কিন্তু ডেলিভারি করে দেবে। তারপরে 11 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রোডাক্ট ড্যামেজ হলে, যদি প্রোডাক্ট ড্যামেজ হয়ে যায় তখন আপনি কি করবেন? যদি আপনার প্রোডাক্ট ড্যামেজ হয়ে যায় তখন আপনার কি হবে? অর্থাৎ আপনার হতে পারে প্রোডাক্ট ড্যামেজ হলো বা প্রোডাক্ট হারিয়ে গেল, যদি আপনি কোম্পানির থ্রু থেকে ডেলিভারি করেন তাহলে কিন্তু পুরো লায়াবিলিটি কোম্পানির থাকে। অর্থাৎ যদি আপনি অ্যামাজনের থ্রু থেকে ডেলিভারি করছেন বা ফ্লিপকার্টের থ্রু থেকে ডেলিভারি করছেন, তাহলে আপনার পুরো লায়াবিলিটি কিন্তু অ্যামাজনের। এছাড়া আপনি যদি থার্ড পার্টি কোনো কোম্পানির সঙ্গে ডেলিভারি করেন, তাদের যদি ইন্স্যুরেন্স থাকে, তো পুরো লায়াবিলিটি কিন্তু সেই সব কোম্পানির থাকে। 12 নম্বরের প্রশ্ন হচ্ছে, প্রোডাক্ট রিটার্ন হলে কি হবে? প্রোডাক্ট রিটার্ন হলে কিছুই হবে না, আপনার কাছ থেকে কিছু চার্জ কেটে নেবে। বিভিন্ন রকম কোম্পানি, এক একটা কোম্পানি এক এক রকমের চার্জ নেয়, আপনার কাছ থেকে চার্জ কেটে নেবে। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, প্যাকিং খরচা কাদেরকে বিয়ার করতে হয়? প্যাকিং খরচা আপনাকেই বিয়ার করতে হবে। অর্থাৎ আপনি যদি প্রোডাক্ট বিক্রি করতে চাইছেন অ্যামাজন, ফ্লিপকার্টে, তো প্রোডাক্টটা সেল হওয়ার পরে, অর্থাৎ অর্ডার আসার পরে যে প্যাকেজিং করতে হবে, সেইটা আপনাকে কিন্তু খরচা বিয়ার করতে হবে।
তারপরের প্রশ্ন হচ্ছে 14 নম্বর প্রশ্ন, প্যাকেজিং মেটেরিয়াল কোথায় কিনতে পাওয়া যায়? আমি বলবো প্রত্যেকটা কোম্পানিতে প্যাকেজিং মেটেরিয়াল পাওয়া যায়, অ্যামাজন ফ্লিপকার্টেও পাওয়া যায়, স্ন্যাপডিলেও পাওয়া যায়, পেটিএমেও পাওয়া যায়। বাট আমি রিকোয়েস্ট করব আপনি যদি পারেন লোকাল কোথাও থেকে কিনবেন, না হলে ইন্ডিয়া মার্ট থেকে আপনি অনেক সস্তায় কিন্তু পেয়ে যাবেন। তারপরের 15 নম্বর প্রশ্ন হচ্ছে পেমেন্ট কিভাবে পাবেন? দেখুন পেমেন্ট পাবেন হচ্ছে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে পেমেন্ট চলে যাবে। একটা টাইম শিডিউল থাকে, মানে একটা টাইম পিরিয়ড থাকে, ওই টাইমের পরেই কিন্তু আপনার পেমেন্ট আপনার ব্যাংকে অটোমেটিক্যালি চলে যাবে। অ্যামাজন যেরকম 14 থেকে 16 দিনের মধ্যে টাকা দিয়ে দেয়, ফ্লিপকার্ট যেরকম 20 দিন 22 দিনের মধ্যে টাকা দিয়ে দেয়। তো এক একটা কোম্পানির এক একটা শিডিউল থাকে, সেই শিডিউলের মধ্যে কিন্তু আপনি পেমেন্ট পেয়ে যাবেন। তারপরে 16 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাকাউন্ট, ব্যাংকের অ্যাকাউন্ট যেটা দিতে হয় সেটা কি সেভিংস অ্যাকাউন্ট দিতে হয় কি কারেন্ট অ্যাকাউন্ট দিতে হয়? দুটোই অ্যাপ্লিকেবল। আপনি চাইলে সেভিংস অ্যাকাউন্ট দিয়েও সেলার অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, কারেন্ট অ্যাকাউন্ট দিয়েও সেলার অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। বাট যদি কারেন্ট অ্যাকাউন্ট দেন আপনার জন্যই কিন্তু সুবিধা আছে। 17 নম্বর প্রশ্ন হচ্ছে মোবাইল থেকে কি সেল করা যায়? মোবাইল থেকে, দেখুন মোবাইল থেকে ডেফিনেটলি সেল করা যায়, বাট যদি আপনি প্রফেশনালি করতে চাইছেন আপনার কাছে একটা ডেস্কটপ কিংবা ল্যাপটপ থাকলে ভীষণ ভালো হয়। প্রিন্টার কি দরকার আছে? ডেফিনেটলি আপনাকে প্রিন্টার দরকার আছে। কেন কি আপনাকে কাস্টমারের নাম অ্যাড্রেস প্রিন্ট করতে হয়, বারকোড প্রিন্ট করতে হয়, তো এগুলোর জন্য কিন্তু প্রিন্টার দরকারই আছে। 19 নম্বর প্রশ্ন হচ্ছে কত টাকা ইনভেস্টমেন্ট করতে হয়? এটা একটা কঠিন প্রশ্ন, কত টাকা ইনভেস্টমেন্ট করতে হয় এটার কোনো ঠিক থাকে না। আপনি চাইলে 30,000 টাকাও ইনভেস্ট করে ব্যবসা শুরু করতে পারেন, তবে কিছু ইনভেস্ট আছে, এরকম একটা ডেস্কটপ, একটা প্রিন্টার লাগবে, আপনাকে একটা সেট আপ তৈরি করতে হবে, প্যাকেজিং মেটেরিয়াল কিনতে হবে, আপনাকে প্রোডাক্ট কিনতে হবে। তো এইভাবে একটা ইনভেস্টমেন্ট আছে, এটা ডিপেন্ড করবে আপনার উপরে যে আপনি কত টাকা নিয়ে ব্যবসা শুরু করতে চাইছেন। এরপরে হচ্ছে তারপরে প্রশ্ন যেটা করেছেন সেটা হচ্ছে বারকোড কিভাবে প্রিন্ট করবেন। দেখুন বারকোড নর্মাল আপনি এখন প্রিন্ট করতে পারেন, বারকোডের জন্য আলাদা প্রিন্টার কিনতে পাওয়া যায়, কিন্তু এখন সেইটাকে ইনভেস্ট না করে আপনি নর্মাল যে লেজার প্রিন্টার কিনছেন সেই প্রিন্টারে কিন্তু আপনি বারকোড প্রিন্ট করে দিতে পারেন। তারপরের প্রশ্ন আপনাদের আছে অ্যামাজন এফবিএ কি আছে? অ্যামাজন এফবিএ কি? দেখুন অ্যামাজন এফবিএ আর কিছু না, এফবিএ হচ্ছে আপনার স্টোরে যেটা প্যাকেজটা মানে মেটেরিয়ালস রাখছেন, আপনার প্রোডাক্টটা তো আপনার গোডাউনে রাখছেন, সেটা আপনার গোডাউনে না রেখে আপনি চাইলে অ্যামাজনের গোডাউনে রাখতে পারেন। অ্যামাজনের গোডাউনে রাখলে সুবিধা হবে কি আপনাকে প্যাকেজিং করতে হবে না, আপনাকে প্রিন্টিং করতে হবে না, এবং আপনার প্রোডাক্ট 1 থেকে 2 দিনের মধ্যে কাস্টমারের কাছে ডেলিভারি হয়ে যাবে। এটা হচ্ছে অ্যামাজনের এফবিএ। তারপরে 22 নম্বর প্রশ্ন হচ্ছে আপনি কি ব্র্যান্ডেড কোম্পানির ডুপ্লিকেট প্রোডাক্ট সেল করতে পারবেন অনলাইনে? দেখুন আপনি কিন্তু এখানে একটা কি বলবো লিগ্যাল করছেন না, ইনলিগ্যাল করছেন। অর্থাৎ আপনি যদি কখনো ধরা পড়ে যান তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট পুরো বন্ধ করে দেওয়া হবে, ক্লোজ করে দেওয়া হবে, এবং পরবর্তীকালে আপনার উপরে লিগ্যাল স্টেপ নাও হতে পারে। তো দ্যাট রিজন আমার মনে হয় না কি এটা করা উচিত। এটা না করে আপনার অনেক উপায় আছে, আপনি অনেক জায়গা থেকে প্রোডাক্ট পেতে পারেন, সেই প্রোডাক্ট নিয়েও কিন্তু বিক্রি করতে পারেন। তারপরের প্রশ্ন হচ্ছে লোকাল প্রোডাক্ট কি বিক্রি করা যায় কি না? লোকাল প্রোডাক্ট বিক্রি করা যায় মানে লোকাল প্রোডাক্টই তো বিক্রি হয় বেশি অনলাইনে, অর্থাৎ লোকাল প্রোডাক্ট বিক্রি করেই কিন্তু বেশি প্রফিট হয়, অর্থাৎ আপনি আরামসে লোকাল প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। তারপরের প্রশ্ন হচ্ছে ট্রেডমার্ক কি করতেই হয়? দরকারি কি ট্রেডমার্ক? দেখুন অনলাইনে প্রোডাক্ট সেল করার জন্য ট্রেডমার্ক এখন দরকার নেই। আপনার যদি পরবর্তীকালে একটা ব্র্যান্ড তৈরি হয়ে যায় সেই মুহূর্তে আপনি চাইলে ট্রেডমার্ক তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। 25 নম্বর প্রশ্ন হচ্ছে 25 নম্বর স্টাফ কতজন রাখতে হয় এই ব্যবসা শুরু করার জন্য? এটা ডিপেন্ড করে আপনার ব্যবসার ভলিউমের উপরে। আপনার ব্যবসা যত বড় আছে আপনি তত বেশি স্টাফ রাখবেন, যদি ব্যবসা ছোট থাকে তো আপনার বেশি স্টাফ না হলেও কিন্তু চলবে। আপনারা আপনি নিজেই একাই সামলে নিতে পারেন প্রাথমিক অবস্থায়। ফটো কে তুলবে? ইট ইজ এ কঠিন প্রশ্ন। ফটো কে তুলবে এটা ডিপেন্ড করে আপনি কোথা থেকে প্রোডাক্ট সোর্সিং করছেন। আপনি যদি উডান থেকে সোর্সিং করে অ্যামাজনে ফ্লিপকার্টে বিক্রি করেন তাহলে দেখবেন উডান থেকে যে ফটোটা দেখে আপনি প্রোডাক্টটা কিনছেন না সেই ফটোই কিন্তু আপনি আপলোড করে দিতে পারবেন। সরি, আপনি যদি ইন্ডিয়া মার্ট থেকে প্রোডাক্ট কিনছেন তো ইন্ডিয়া মার্টের যেই ভেন্ডারের কাছ থেকে প্রোডাক্ট কিনছেন না সেই ভেন্ডারেই কিন্তু ছবি তুলে রাখে, অর্থাৎ সেখান থেকেও কিন্তু আপনি ফটো পেয়ে যাবেন। এছাড়া যদি আপনার নিজস্ব ফটো হয় তাহলে কিন্তু সেই ফটো আপনাকেই তুলতে হবে। তো এটা হচ্ছে ফটো। কিভাবে ফটো তুলবেন? দেখুন আপনার যদি ছোট প্রোডাক্ট হয় তার জন্য হোয়াইট লাইট বোর্ড থাকে, আপনি অ্যামাজনে সার্চ করবেন হোয়াইট লাইট বোর্ড, আপনি কিন্তু হোয়াইট লাইট বোর্ড দেখতে পারবেন। এছাড়া নিজের বাড়িতেও একটা হোয়াইট লাইট বোর্ড, একটা সুন্দর টেবিলের উপরে লাইট রেখে আপনি প্রোডাক্টের ছবি তুলতে পারেন।
তারপরের প্রশ্ন, গার্মেন্টস প্রোডাক্ট বিক্রি করতে গেলে কি মডেলের দরকারই হয়? ইয়েস, গার্মেন্টস প্রোডাক্ট বিক্রি করতে গেলে মডেলের 100% দরকার হয়, কারণ উইদাউট মডেল আপনার প্রোডাক্টের ডেমনস্ট্রেশন ঠিক ভালো আসবে না, আপনার প্রোডাক্ট ভালো সেলও হবে না। দ্যাট রিজন গার্মেন্টস প্রোডাক্ট বিক্রি করার জন্য মডেলের অবশ্যই দরকার হয়। তারপরে 30 নম্বর প্রশ্ন, ফটোর ব্যাকগ্রাউন্ড কেমন হওয়া দরকার আছে? ফটোর ব্যাকগ্রাউন্ড কেমন হওয়া দরকার আছে? দেখুন, ফটোর ব্যাকগ্রাউন্ড প্লেন হোয়াইট হবে, কিন্তু আর কিছু না, হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ডেই কিন্তু আপনি ছবি তুলবেন। অর্থাৎ আপনি কিভাবে ছবি তুলবেন, আপনার একটা টেবিলের উপরে আর্ট পেপার লাগিয়ে উপরে লাইট দিয়ে আপনি কি ফটো তুলবেন। খেয়াল রাখবেন আপনার যে প্রোডাক্ট আছে প্রোডাক্টে যেন শ্যাডো না আসে, লাইটটা আপনি এইভাবে সেট করবেন। দেখবেন অনেক সময় আমার ভিডিওর পেছনে শ্যাডো আসতে থাকে, যে আপনার প্রোডাক্টে যেন শ্যাডো না আসে, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। 31 নম্বর প্রশ্ন, মানে একটা প্রশ্ন আমি এক্সট্রা নিয়ে নিয়েছি, সিওডি কাকে বলা হয়? সিওডি কাকে বলা হয় এবং সিওডির কি কি অসুবিধা আছে? দেখুন, আপনার প্রোডাক্ট কখনো কখনো অনলাইন থেকে ক্যাশে নয় কার্ডে পেমেন্ট করে কাস্টমার প্রোডাক্ট কিনে নিচ্ছে, অনেক সময় আবার আপনার প্রোডাক্টটা ডেলিভারি হওয়ার পরে লোকে টাকা দিচ্ছে। তো লোকে যখন ডেলিভারি হওয়ার পরে টাকা দিচ্ছে সেটাকে কিন্তু সিওডি বলে, এবং আপনার সিওডির পুরো রেসপন্সিবিলিটি কিন্তু কোম্পানির, অর্থাৎ যেই কোম্পানির থ্রু থেকে আপনি প্রোডাক্ট বিক্রি করছেন সেই কোম্পানির পুরো লায়াবিলিটি রয়েছে। যেতে যেতে আরও একবার বলবো, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু। জয় হিন্দ, বন্দে মাতরম।